আসসালামু আলাইকুম। ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষে আবার সবাইকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রোকসানা বেগম, সহকারী শিক্ষক, আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়। আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান এবং ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান নিয়ে তোমাদের সাথে আছি। প্রায় সপ্তাহে বেশ কয়েকদিন আমি তোমাদের সাথে আছি। তো গত ক্লাসে আমরা অষ্টম বিজ্ঞানে পড়েছিলাম পরমাণুর গঠন, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা। মনে আছে নিশ্চয়ই তোমাদের? মনে না থাকলেও আমি আবার একটু মনে করিয়ে দিয়ে আমরা সামনে যাব, যে পরমাণু গঠনের পরের যে অংশটুকু সেখানে আমরা যাব। তো আমরা আগে কি জেনেছিলাম একটু মনে করে আসি। আমরা স্লাইডে যাই আবার। আমি আগে ওই স্লাইডগুলো একটু দেখে মনে করিয়ে দিতে চাইছি, পরে আমরা পাঠে যাব। আমরা পড়েছিলাম যে ইলেকট্রনের পরমাণুর গঠন। পরমাণুতে তিনটি কণিকা পাওয়া যায়, পেয়েছিলাম আমরা প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। প্রোটন ধনাত্মক আধান বিশিষ্ট হয় এবং ইলেকট্রন হয় ঋণাত্মক আধান বিশিষ্ট। আর থাকে আমাদের নিউট্রন। নিউট্রনের কোনো আধান নেই, অর্থাৎ আধান নিরপেক্ষ। তো এটাই আমরা গত ক্লাসে পড়েছিলাম। আমরা আরেকবার একটু মনে করি। পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে গঠিত। প্রোটন ধনাত্মক আধান যুক্ত, নিউট্রন আধান নিরপেক্ষ, ইলেকট্রন ঋণাত্মক আধান যুক্ত। প্রোটন এবং নিউট্রনকে একত্রে বলা হয় নিউক্লিয়াস। এবং আমরা এটাও জেনে এসেছিলাম যে পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে ঘোরে বা কিভাবে থাকে। সর্বশেষ যেটি আমরা বোরের ইলেকট্রনের মতবাদ থেকে, ধারণা থেকে পেয়েছিলাম, সর্বশেষ যে তথ্যটি আমরা পেয়েছিলাম যে ইলেকট্রনগুলো সৌরজগতে সূর্যের চারপাশে পৃথিবী বা অন্যান্য গ্রহগুলো যেভাবে ঘুরছে, ইলেকট্রনগুলো ঠিক সেভাবে ঘুরছে। তো এই ধারণাটুকু আমরা ওইদিন নিয়ে এসেছিলাম যে এখানে কিছু কক্ষপথ থাকে। তো এখানে একটি জিপ ছবি দিয়েছি, দেখো এইভাবে ইলেকট্রনের ঘূর্ণনটা ঠিক এরকম হয়। মাঝখানে যদি কেন্দ্র হয়, নিউক্লিয়াস হয়, তাহলে এর চারপাশে কক্ষপথে ঘোরে। এখন আজ আমরা এইগুলো নিয়ে জানবো যে আসলে কক্ষপথ কয়টি থাকে, কিভাবে থাকে, কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে, সেগুলো নিয়ে আজ আমরা একটু আলোচনা করব। অর্থাৎ ইলেকট্রনের ঘূর্ণন কক্ষপথে, তাই তো? আমরা এটাকে বলতে পারি ইলেকট্রনের বিন্যাস। পরমাণুতে ইলেকট্রন বিন্যাস, এটাই আজ আমাদের আলোচনার বিষয়। তোমাদের বই, পাঠ্য বইয়ের 60 পৃষ্ঠায় পাঠ 9 থেকে 11 এই বিষয়ে আলোচনা আছে। আমরা সেটুকু আজ আলোচনা করব। তো আমরা মূল আলোচনায় যাই। আমরা আগের দিন এই জেনে এসেছি যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কক্ষপথে ঘুরে। কক্ষপথে ইলেকট্রনগুলো যখন ঘুরতে থাকে, তখন কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে এবং কক্ষপথ কতগুলো হবে, এটা নিয়ে আমাদের মনে প্রশ্ন নিশ্চয়ই যাচ্ছে। ইলেকট্রন কতগুলো থাকবে এবং এরা কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন বিন্যস্ত হবে। আমরা গত ক্লাসে পারমাণবিক সংখ্যা সম্পর্কে জেনে এসেছিলাম। মনে আছে নিশ্চয়ই তোমাদের? পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা, দুটোকেই নির্দেশ করে। একটা পরমাণুর যদি পারমাণবিক সংখ্যা দেওয়া থাকে 8, তাহলে তার প্রোটন সংখ্যা 8, ইলেকট্রন সংখ্যা 8। এই ধারণা আমরা পেয়ে এসেছি আগে। আর আমি তোমাদেরকে 61 পৃষ্ঠার যে চার্টটা ছিল মৌলের, সেটি বলেছিলাম দেখার জন্য, কারণ এই চার্টটি থেকে আমরা অনেকগুলো মৌলের পারমাণবিক সংখ্যা সম্পর্কে ধারণা পাই। তো পারমাণবিক সংখ্যা যদি দেওয়া থাকে, আমরা বলতে পারবো ওই মৌলের ইলেকট্রন কতগুলো, প্রোটন কতগুলো। তো এখন দেখার বিষয় যে আমাদের কক্ষপথ কতগুলো থাকবে এবং কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন বিন্যস্ত হবে। এর জন্য একটি সূত্র এরা ফলো করে, একটি সূত্র ব্যবহার করে আমরা এটা বের করতে পারি। তো সূত্রটিও তোমাদের বইয়ে দেওয়া আছে, যে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সূত্র আমি এখানে দিয়েছি। কক্ষপথে ইলেকট্রনগুলো একটি সূত্রানুযায়ী বিন্যস্ত থাকে। দেখি আমরা সূত্রটি কি। সূত্রটি হলো 2n স্কয়ার। আবার বলছি আমি, 2n স্কয়ার। তো এখানে n কি, nটা তো আগে জানতে হবে যে n তো এখানে একটি প্রতীক দেওয়া আছে। n বলতে আমি কি বুঝছি? এখানে n হচ্ছে 1 2 3 কক্ষপথের ক্রমিক নম্বর।
আমাদের যদি 1 নম্বর ক্রমিক নম্বর হয়, 1 নম্বর কক্ষপথ হয়, তাহলে আমরা 1 স্কয়ার ব্যবহার করব, n এর বদলে 1 নেব। আমাদের যদি কক্ষপথ দুটো লাগে, 2 নম্বর কক্ষপথও আমাদের ব্যবহার করতে হয়, তখন আমরা এই n এর জায়গায় 2 নেব। আমাদের যদি 3টি কক্ষপথ থাকে, অর্থাৎ আমরা 3 নম্বর কক্ষপথ এখানে লাগতে পারে, তখন আমরা n এর বদলে 3 নিব। এইভাবে আমরা এই সূত্র ব্যবহার করে ইলেকট্রন বিন্যাস করতে পারি। তো দেখি আমরা একটু, এখানে 1 নং কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে। আমরা আগে ইলেকট্রন কিভাবে কোন কক্ষপথে কতগুলো থাকে এই সূত্র ব্যবহার করে জেনে নেই, তারপর আমরা বিভিন্ন মৌলের ক্ষেত্রে কিভাবে বিন্যস্ত হবে সেটা জানব। তো আমরা আগে জানবো যে 1 নং কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে। আমাদের সূত্র হলো 2n²। আমরা যদি এই 1 এর বদলে n এর বদলে 1 বসিয়ে দেই, দেখো আমাদের সূত্র হচ্ছে 2n²। 2 এর বদলে আমরা 1 দিলাম, 1 এর উপরে স্কয়ার দিলাম, এবং এটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় 2। স্ক্রিনটা স্পষ্ট আছে কি, দেখা যাচ্ছে? ঠিক আছে। তো আমার কক্ষপথ যদি হয় 2 নং কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 2n²। আমার সূত্র তো ওইটাই আছে, এবং n এর বদলে আমরা 2 বসিয়ে দিলাম, 2²। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় 8। অর্থাৎ 1 নম্বর কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টি, 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন থাকবে 8টি। এখন আমরা যে 3 নম্বর কক্ষপথ যদি হয়, 3 নম্বর কক্ষপথে আমরা 3² যখন বসিয়ে দেব n এর বদলে, এখানে খেয়াল করো, তাহলে আমরা পাই 18। ক্যালকুলেশন করলে পাওয়া যায় 18/18। অর্থাৎ আমাদের 3 নম্বর কক্ষপথে 18টি ইলেকট্রন থাকতে পারে। এখন এই যে হিসাবটা আমরা দিলাম, এটি হলো একটি কক্ষপথে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে। তো এখন আমরা কিভাবে বিন্যস্ত করব সেটাতে যাই। তো আশা করি এই সূত্র ব্যবহার করে তোমরা কোন কক্ষপথে কতগুলো থাকবে সেটা বের করতে পারবে। খুব সহজ একটা সূত্র, হ্যাঁ, 2n²। আচ্ছা, এখানে আমি যেটা বলেছিলাম যে আমাদের 61 পৃষ্ঠায় অনেকগুলো মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। এখন আমাদের কোন মৌলের পারমাণবিক সংখ্যা যদি 6 হয়, তাহলে আমরা এখান থেকে কি বুঝি? আমি এটা ক্লাসে সাধারণত একক কাজে করাই, আমি এখানে এটাই ব্যাখ্যা করছি তোমাদের জন্য, তোমরা নিজেরা একটু খাতায় করে নেবে। এখন আমার সাথে করতে পারলে ভালো, না হলে পরে একসময় করে নেবে। কার্বনের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 6, তাহলে তার প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টি যেতে পারে? আমরা জেনেছি সূত্র অনুযায়ী 2টি। 6 থেকে 2 যদি প্রথম কক্ষপথে চলে যায়, তাহলে তার অবশিষ্ট থাকে 4টি। তাহলে তার দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ, মানে এখানে যা আছে তার পারমাণবিক সংখ্যা যত, তার ভেতর থেকে ওই 4টি ইলেকট্রনই দ্বিতীয় কক্ষপথে যাবে। যেহেতু 4-এর বেশি নেই, সর্বোচ্চ 8টি থাকতে পারে, তার আছেই মাত্র আর 4টি, তাহলে দ্বিতীয় কক্ষপথে যাবে 4টি। তো আমি পরে একটা চিত্র দিয়ে আরো ব্যাখ্যা দেব। এখানে শুধু একটু আমরা দেখি যে আমরা এই প্রথম কক্ষপথে কয়টি, দ্বিতীয় কক্ষপথে কয়টি, এটা একটু বের করতে পারি কিনা। তো আমরা এখানে দেখি কার্বনের পারমাণবিক সংখ্যা 6, এবং দেখো 2 এবং 4 এইভাবে ভাগ হয়ে আছে। অর্থাৎ প্রথম কক্ষপথে 2টি হবে, পরের কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথে 4টি থাকবে। এই যে আমরা ভাগ করলাম 2 এবং 4, 6টি ইলেকট্রনকে। এটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস, কোন কক্ষপথে থাকবে। আমরা এরপরে চিত্র দেখব, কিভাবে কক্ষপথে আমরা এই চিত্রগুলো আঁকবো সেটাও দেখব আমরা। তো এরপরে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 8, আমরা জানি 8। তো আমরা এখানে 8 কে যদি ভাগ করি 2 এবং 6, প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি থাকতে পারে, 8 থেকে 2 চলে গেলে থাকলো 6, তার মানে দ্বিতীয় কক্ষপথে 6টি থাকতে পারবে। এইভাবেই বিন্যস্ত হবে অক্সিজেনের ইলেকট্রন। এখন আমরা একটু বড় সংখ্যা নিলাম, ক্লোরিন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, অর্থাৎ এর ইলেকট্রন সংখ্যা 17। 17 কে যদি আমরা বিন্যস্ত করি, প্রথম কক্ষপথে 2টি গেল, হ্যাঁ, আমরা জানি প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি থাকতে পারে। 17 থেকে আমরা দুটো এখানে দিয়ে দিলাম, রয়ে গেল 15টি। 2 নম্বর কক্ষপথে আমরা জানি সর্বোচ্চ 8টি থাকতে পারে, আমরা 2 নম্বর কক্ষপথে 8টি দিয়ে দিলাম, 10 চলে গেল 2 কক্ষপথে, 8 এবং 2 10। 17 থেকে 10 বাদ দিলে আর কতটি থাকে? 7টি। তাহলে 3 নম্বর কক্ষপথে ওই বাকি 7টি চলে যাবে ইলেকট্রন। আমরা জানি 3 নম্বর কক্ষপথে সর্বোচ্চ 18টি থাকতে পারে। তো এইভাবে ক্লোরিনের পরমাণু
তিনটি কক্ষপথে বিন্যস্ত হবে, 2 আর 7। তো এখানে আমরা দেখলাম যে কার্বনের বেলায় দুটো কক্ষপথ লেগেছে, অক্সিজেনেও দুটো লেগেছে, ক্লোরিনে লেগেছে 3টি। এখন কোন কোন মৌলে পরমাণু থাকতে পারে এমন যার পারমাণবিক সংখ্যা 1, তাহলে তার একটা কক্ষপথই যথেষ্ট। যেমন আমাদের হাইড্রোজেন, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তার ইলেকট্রন সংখ্যা 1 এবং একটি কক্ষপথেই শুধু তার একটি ইলেকট্রন বিন্যস্ত থাকবে। আবার আমরা জানি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তার ইলেকট্রন সংখ্যা হবে 2, এখানেও তার একটি কক্ষপথ হলেই যথেষ্ট। তো এইভাবে আমরা 2n² সূত্র ব্যবহার করে বিভিন্ন কক্ষপথে কতগুলো ইলেকট্রন বিন্যস্ত থাকবে সেটি বের করতে পারি। তো পরিষ্কার করতে পেরেছি আশা করি। এখন আমরা একটু সামনে আগাই, আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি যে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে। এখানে আমি সোডিয়ামের ইলেকট্রন নিয়েছি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, অর্থাৎ এর ইলেকট্রন হচ্ছে 11। ইলেকট্রন বিন্যাস, আগে আমরা বিন্যাসটা বের করে নিলাম। 11, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, 10টি চলে গেল, তৃতীয় কক্ষপথে থাকবে 1টি, তাহলে 2 আর 1। এই হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন আমরা একটু চিত্র দেখি। এখানে ধরো এটা আমার সোডিয়াম পরমাণুর একটা কেন্দ্র তৈরি করলাম, আমরা এটা ধরে নিলাম এটা কেন্দ্র সোডিয়ামের। আমরা যদি প্রথম কক্ষপথ নেই, হ্যাঁ আমাদের কয়টা কক্ষপথ লাগবে? 3টি। আমরা যেহেতু ইলেকট্রন বিন্যাস করে পেয়েছি যে 3টি কক্ষপথ লাগবে সোডিয়ামের, আমরা 3টি কক্ষপথ এঁকে নিলাম। তোমরা খাতায় কাটা কম্পাসের মাধ্যমে চিত্রগুলো এঁকে নেবে। তো প্রথম কক্ষপথে আমাদের লাগবে 2টো ইলেকট্রন, প্রথম কক্ষপথে থাকবে 2টো ইলেকট্রন। আমরা 2টো ইলেকট্রন বসিয়ে দিলাম। আমি এখানে ভিন্ন কালার দিয়ে দেখিয়েছি, এখানে গোলাপি কালার দিলাম মানে যাতে স্পষ্ট হয়। এই 2টো ইলেকট্রন এভাবে বসে যাবে। 2 নম্বর কক্ষপথে থাকবে 8টি, তাহলে আমাদের এই যে 2 নম্বর কক্ষপথ, এখানে 8টি ইলেকট্রন বসবে। এখানে একটু বিন্যাসগুলো খেয়াল করো, আমি এভাবে মানে ছড়িয়ে দিয়েছি। ইলেকট্রনগুলো সাধারণত দেখা যায় এখানে 2টো, এখানে 2টো, এখানে 2টো, এখানে 2টো, এভাবেও থাকে। হ্যাঁ, আমরা যখন চিত্র আঁকবো আমরা যে 2টো ভাবে দিতে পারবো, এভাবে দিতে পারবো, অথবা এখানে 2টো, এখানে 2টো, এখানে 2টো, এখানে 2টো, 4টা ভাগে 2টো 2টো দেখে দিতে পারবো। এবং আমাদের তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 7টি, সরি 1টি, তাহলে এই যে 1টি ইলেকট্রন তৃতীয় কক্ষপথে দিয়ে দিলাম। তো এইভাবে আমরা চিত্র এঁকে পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারি। আমি তোমাদেরকে সোডিয়াম পরমাণুর বইয়ের যে চিত্রটা আছে আমি বলবো ওটি ফলো করার জন্য। আমি এখানে সংখ্যাটা দেখানোর জন্য 8টাকে এইভাবে ভাগ করে দিয়েছিলাম। তোমরা 2টো 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 2 নম্বর কক্ষপথে এইভাবে 8টা ইলেকট্রন সাজাবে, ঠিক বইয়ের চিত্রের মতো। আমি বইয়ের চিত্রটা দেখিয়ে দিচ্ছি, এটার মতো। ঠিক আছে? তো এখন নিশ্চয়ই আমরা চিত্র সহ ইলেকট্রন বিন্যাস করতে পারবো, ইলেকট্রন বিন্যাসও করতে পারবো, চিত্র এঁকে দেখাতে পারবো। এখানে একটু বলে রাখি, আমরা যখন খাতায় চিত্রগুলো আঁকবো অবশ্যই পেন্সিল ব্যবহার করব। আমরা পরীক্ষার খাতায় যখন এই যে চিত্র আঁকি না কেন অবশ্যই পেন্সিল ব্যবহার করব। আমি ক্লাসের জন্য যেভাবে দলের কাজের জন্য রেডি করি আর কি, অক্সিজেনের, নাইট্রোজেনের এবং ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা ভাগ করতে দেই ছাত্রদেরকে এবং চিত্র আঁকতে দেই। এখানে যেহেতু তোমাদেরকে সরাসরি কাজ করার সুযোগ নেই, আমি এটা তোমাদের জন্য বাড়ির কাজের জন্য রেখে দেবো যে তোমরা বাসায় এটা করবে। হ্যাঁ, একটু দেখে নিতে পারো অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, এটা ইলেকট্রন বিন্যাস চিত্র সহ তোমরা বাসায় করবে। আমি এখানে শুধু উত্তরটা মিলিয়ে দিয়েছি, তোমাদের দেখার সুবিধার্থে একটু উত্তরটা মিলিয়ে নাও। অক্সিজেন পারমাণবিক সংখ্যা 8, তাহলে কক্ষপথ লাগবে 2টি, 2 এবং 6, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 6টি। আবার নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা 7, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 5টি। ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা 12, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে আরো বাকি থাকে যে 2টি, সে 2টি থাকবে। তো এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাসের চিত্র অঙ্কন করতে পারবো। তো
এই ছিল আমাদের ইলেকট্রন বিন্যাসের মূল আলোচনা। এখন ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে আমাদের পরবর্তী যে আলোচনাটি আছে যে মৌলের ধর্ম, পাঠ 12 এবং 13। আমি আজকে এই ক্লাসটি আমরা শেষ করে ফেলবো। এই টপিকটাই বাকি আছে, আমাদের সময়ও আছে, আমরা আজ এটি শেষ করে ফেলবো। ইলেকট্রন বিন্যাসের সাথে মৌলের ধর্ম কিভাবে নির্ভর করে। তো আমরা এতক্ষণ জানলাম যে কোনো মৌলিক পদার্থের ইলেকট্রনগুলো কিভাবে, পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে। এই ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলের ধর্মগুলো অনেক সময় বিভিন্নতা প্রকাশ করে। যেমন কোনো কোনো মৌল কখনো কখনো সক্রিয় হয়, কোনো কোনো মৌল থাকে নিষ্ক্রিয়, আবার কখনো আধানযুক্ত হয়। তো এই যে ধর্মগুলো মৌলের কেন হয়, কিভাবে হয়, সেটি আমরা একটু দেখি যে কখন এরা স্থিতিশীল থাকতে চায়। সাধারণত আমরা যে ইলেকট্রন বিন্যাসে জানলাম যে সর্বোচ্চ কোনো কক্ষপথে কতটি ইলেকট্রন থাকতে পারে, সেটা আমরা জানলাম। তো কোনো মৌলের কক্ষপথে পথ যদি ইলেকট্রন বিন্যস্ত হয়ে ওই কক্ষপথ পূর্ণ থাকে, হ্যাঁ, ধরো কোনো মৌলের কক্ষপথ, কোনো মৌলে আমি হিলিয়ামের কথা বলেছিলাম, হিলিয়ামের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা 2, তার মানে ইলেকট্রন 2, তার একটি কক্ষপথে 2টি ইলেকট্রন থাকবে। তো এখানে কিন্তু তার আর কোনো মানে ফাঁকা জায়গা নেই, ইলেকট্রন বাকি থাকলো না, দুটোই আছে, দুটো একটাই কক্ষপথ ফিল আপ করে দিল। আবার আরেকটি মৌল নিতে পারি আমরা, যেমন নিয়ন, তার ইলেকট্রন হচ্ছে 10, পারমাণবিক সংখ্যা 10, তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। প্রথম কক্ষপথে 2 এবং পরের কক্ষপথে 8টি থাকবে, অর্থাৎ তার দুটো কক্ষপথই পূর্ণ। এরকম যদি হয় কোনো মৌলের পরমাণুর সর্বশেষ কক্ষপথ তার জন্য, হ্যাঁ, আর যেমন হিলিয়ামের জন্য প্রথম কক্ষপথই তার সর্বশেষ কক্ষপথ, আবার নিয়নের জন্য দ্বিতীয় কক্ষপথ তার সর্বশেষ কক্ষপথ। তো সর্বশেষ তার জন্য যে সর্বশেষ কক্ষপথ সেটি যদি পূর্ণ থাকে, এই অবস্থায় থাকলে পরমাণুগুলো সাধারণত নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং এই অবস্থাটাকে বলা হয় স্থিতিশীল অবস্থা। তো প্রত্যেকটা মৌলের পরমাণুরই একটা ধর্ম থাকে, মৌলের ধর্মই থাকে যে স্থিতিশীলতা অর্জন করা, নিষ্ক্রিয় থাকা। তারা চেষ্টা করে সবসময় নিজে নিষ্ক্রিয় থাকবে, অর্থাৎ তার সর্বশেষ কক্ষপথটা পূর্ণ রাখতে চায়। এই প্রবণতার জন্য দেখা যায় যে কোনো কোনো পরমাণুর শেষ কক্ষপথে যদি একটি ইলেকট্রন বেশি থাকে, হ্যাঁ, লাস্ট কক্ষপথে শুধুমাত্র একটি ইলেকট্রন আছে, এমন যদি হয়। আবার কোনো কোনো পরমাণু আছে যে হয়তো দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন আছে, আর একটি হলে 7টি আছে, আর একটি হলে 8টি হয়ে যাবে, মানে একটা কম থাকে। এইরকম যে মৌলগুলোর ক্ষেত্রে এরকম হয়, তখন দেখা যায় যে এরা ইলেকট্রনগুলো হয় একটা ইলেকট্রন থাকলে দিয়ে দিতে চায়, আর যদি 7টা আছে তাহলে সে চায় যে আমি আরেকটা ইলেকট্রন নিয়ে আমার 8টা বানিয়ে ফেলি। আর যার একটা ইলেকট্রন থাকে সে চায় যে আমি এই একটা ইলেকট্রন কাউকে দিয়ে দিই, তাই না? তাহলে হয় কি, হয় দিতে চায়, না হলে নিতে চায়, অথবা কি করতে চায়, ভাগাভাগি করতে চায়। এই যে আদান প্রদান, ইলেকট্রনগুলোর যে আদান প্রদান ঘটে মৌলের পরমাণুগুলোর মধ্যে, এইগুলো এই আদান প্রদানের মাধ্যমে মৌলগুলো নিষ্ক্রিয়তা অর্জন করে এবং পাশাপাশি একজন আরেকজনের সাথে ইলেকট্রন ভাগ করে যৌগ গঠন করে। তো এই যে ধর্ম, এই মৌলের ধর্মটা কার উপর ভিত্তি করে হচ্ছে, ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে, যে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত আছে তার উপর ভিত্তি করে এই ধর্মগুলো প্রদর্শন করে। তো আমরা জানলাম যে প্রতিটি মৌলই পরমাণুই চায় স্থিতিশীল অবস্থায় থাকতে। একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথটি, আমি তখন যা বললাম এখানে তাই দিয়েছি, একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথটি যদি পূর্ণ থাকে তবে সেই পরমাণুটি বেশ নিষ্ক্রিয় বা স্থিতিশীল হয়। যেমন হিলিয়াম পরমাণুতে 2টি ইলেকট্রন থাকে, আমরা একটু চিত্রের মাধ্যমে আরেকটু দেখি। তার প্রথম কক্ষপথ একটাই কক্ষপথ, তার 2টো ইলেকট্রন, এই কক্ষপথটি পূর্ণ করে দিয়েছে, অর্থাৎ সে এভাবে নিষ্ক্রিয়। প্রথম কক্ষপথে যেহেতু সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, তাই হিলিয়াম পরমাণু বেশ স্থিতিশীল এবং নিষ্ক্রিয়তা দেখায় বা নিষ্ক্রিয় ধর্ম প্রদর্শন করে। তো এইখানে একটু খেয়াল করো, এখানে আমি আরেকটি চিত্র দিয়েছি, একটা ডিপ চিত্র। এখানে সোডিয়াম, এখানে ক্লোরিন। খেয়াল করো, সোডিয়ামের পরমাণু ইলেকট্রনগুলো লাল এবং ক্লোরিনের ইলেকট্রনগুলো সবুজ। এখানে কি দেখা যাচ্ছে যে লাল একটি পরমাণু ক্লোরিনের সবুজ পরমাণুর সাথে গিয়ে যুক্ত হচ্ছে। তাহলে কি হচ্ছে, সোডিয়ামের লাস্ট একটি কক্ষপথ আছে, একটু ভালো করে খেয়াল করো। যখনই একটি ইলেকট্রন এখানে চলে গেল, তার ওই কক্ষপথটি বিলীন হয়ে গেল, অর্থাৎ সে 2 নম্বর কক্ষপথে 8টি
ইলেকট্রন পূর্ণ করে ওই যে স্থিতিশীল অবস্থা পাওয়ার চেষ্টা করে। একটি ইলেকট্রন বাড়তি ছিল সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা জেনে এসেছি 11, অর্থাৎ 2 8 1। ওই একটি বাড়তি ইলেকট্রন সে করে কি ক্লোরিনের আবার 2 8 7 দেখে এসেছি আমরা। 7টা আছে, অর্থাৎ একটা চায়, ক্লোরিন চায় একটা নিতে আর সোডিয়াম চায় একটা দিতে। তো এখানে সোডিয়াম ক্লোরিনকে একটি ইলেকট্রন দিয়ে দিল আর ক্লোরিন সোডিয়ামের কাছ থেকে একটি ইলেকট্রন নিয়ে নিল। নিয়ে তারা দুজনের সর্বশেষ কক্ষপথকে পূর্ণ করে ফেললো। এইভাবে যৌগ গঠন করে ফেললো। অর্থাৎ আমরা এখানে যদি দুটোকে একসাথে করি কি হবে? সোডিয়াম ক্লোরাইড। এখন এটি কিভাবে হচ্ছে? এদের এই যে ইলেকট্রন আদান এবং প্রদান, আদান প্রদানের ফলে এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। হ্যাঁ, এরা আয়নে পরিণত হয়। একটু খেয়াল করো, এখানে সোডিয়াম যখন এই ইলেকট্রনটা দিয়ে দিল এখানে একটা প্লাস চিহ্ন আসছে, আর ক্লোরিন যখন এই ইলেকট্রনটা নিল তখন এই ক্লোরিনের পাশে একটা মাইনাস চিহ্ন আসছে। এটি কখন হয়? যখনই কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে বা দান করে তখন সে ধনাত্মক আয়নে পরিণত হয়। অর্থাৎ সোডিয়াম কিন্তু দিচ্ছে, দান করছে, তো সে ইলেকট্রন দেওয়ার ফলে সে পজিটিভ আয়নে পরিণত হলো, অর্থাৎ ধনাত্মক আয়নে পরিণত হয়, যেটাকে আবার আমরা বলি ক্যাটায়ন। ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হয়। আবার ক্লোরিন একটি পরমাণু নিচ্ছে, যে নেয় সে ঋণাত্মক আয়নে পরিণত হয়। অর্থাৎ এখানে ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হলো অথবা অ্যানায়ন, যেটাকে আমরা বলি অ্যানায়নে পরিণত হয়। তো এই ক্যাটায়ন কি বা অ্যানায়ন কি, এটা নিয়ে অনেক সময় প্রশ্ন হয়, তোমরা নিশ্চয়ই বলতে পারবে। ইলেকট্রন গ্রহণ বা বর্জনের জন্য যখন ইলেকট্রন গ্রহণ করে কোনো পরমাণু তখন সেটি ক্যাটায়নে পরিণত হয়, আর যখন বর্জন করে তখন অ্যানায়নে পরিণত হয় বা ঋণাত্মক আয়নে পরিণত হয়। এবং এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, তখন এরা একে অপরের সাথে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে। এবং যেটি আমরা পাই সোডিয়াম ক্লোরাইড। আমরা যে খাবার লবণ খাই, হ্যাঁ, এই খাবার লবণের সংকেত আমরা কি জানি? সোডিয়াম ক্লোরাইড। এইভাবেই সোডিয়াম একটি ইলেকট্রন দিয়ে ক্লোরিন একটি ইলেকট্রন নিয়ে যৌগ গঠন করে এবং এর একসাথে একটি নতুন যৌগ গঠন করে, সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে। তো এখান থেকে আমরা তাহলে দুটো জিনিস পাচ্ছি, যে স্থিতিশীলতা অর্জন করতে চাইছে, স্থিতিশীল হয়ে যেতে চাইছে এবং ইলেকট্রন দিয়ে দিতে চায় এবং নিয়ে নিতে চায়, অ্যানায়ন এবং ক্যাটায়নে পরিণত হয়। অবশেষে সর্বশেষ তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, তারা একত্রে যুক্ত হয়ে যৌগ গঠন করে। এখন পজিটিভ এবং নেগেটিভ যে বিষয়টি, এটি আমি আরেকটু ব্যাখ্যা দিই, যে ক্যাটায়ন বা অ্যানায়ন কিভাবে হচ্ছে। একটু খেয়াল করো, আমরা জানি কোন মৌলের প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান। অর্থাৎ এখানে সোডিয়ামের প্রোটন 11টি, ইলেকট্রনও 11টি। তো ইলেকট্রন নেগেটিভ আর প্রোটন হচ্ছে পজিটিভ। এখানে যখন সোডিয়াম একটি ইলেকট্রন দিয়ে দিল, তার নেগেটিভ একটি পয়েন্ট কমে গেল। খেয়াল করো, তার প্রোটন বেড়ে গেল, প্লাস বেড়ে গেল, মাইনাস কমে গেল, মাইনাস সে ক্লোরিনকে দিয়ে দিল, ইলেকট্রন দিয়ে দিল। এই জন্য সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হলো, কারণ তার প্রোটন বেশি আছে, এখন ইলেকট্রন কম, প্রোটন বেশি, ইলেকট্রন তো সে দিয়ে দিল একটি, তাহলে সে এইভাবে ধনাত্মক আয়নে পরিণত হয়। আবার ক্লোরিন যেহেতু একটি ইলেকট্রন নিল, তার একটি মাইনাস বেড়ে গেল, ইলেকট্রন যেহেতু মাইনাস, সে ঋণাত্মক আয়নে পরিণত হলো। তো এইভাবে কোন মৌলের পরমাণু ক্যাটায়ন বা অ্যানায়নে পরিণত হচ্ছে এবং যৌগ বন্ধন গঠন করছে, বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করে। তো আমি জানি না কতটুকু পরিষ্কার করতে পারলাম, আশা করি বুঝতে পেরেছো। আরেকটু সামনে আগে আমরা যৌগ গঠনের বিষয়টা আমি এখানে আবার লিখে দিয়েছি। যেসব পরমাণু সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন কম বা বেশি থাকে, সেগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে স্থিতিশীলতা অর্জন করতে চায়। এখানে সোডিয়াম পরমাণু ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে এবং ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। মূল কথা আমাদের এটা, সার কথা। এখানেও সোডিয়াম ক্লোরাইডের একটা বন্ধন আমি দেখাচ্ছি জিফের মাধ্যমে। ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে ঋণাত্মক এবং ধনাত্মক আয়নের মধ্যে একটি আকর্ষণ বল কাজ করে এবং দুটি ভিন্ন মৌলের পরমাণু থেকে যৌগ তৈরি হয়, যেটা আমরা আলোচনা করলাম। সেটি আবার একটা ছবি দিয়ে দেখিয়ে দিলাম। এখন এখানে ইলেকট্রন বিন্যাসটা একটু দেখবো আমরা। হ্যাঁ, যৌগ গঠন করার পর এখানে যে ইলেকট্রন বিন্যাস, আমরা যদি
সমীকরণের আকারে দেখাই তখন কিভাবে দেখাবো। এটা তোমাদের লাস্ট 62 পৃষ্ঠায় সর্বশেষ যে অংশটুকু, এটুকু আমরা এখানে একটু একটু বোঝার চেষ্টা করি। আমরা একটু আগে বলেছিলাম যে সোডিয়াম কি করছে, ইলেকট্রন দিয়ে প্লাস হয়ে যাচ্ছে, ইলেকট্রন মাইনাসে দিয়ে দিচ্ছে, নিজে পজিটিভ হয়ে যাচ্ছে, তাই না? তো সোডিয়াম এখানে খেয়াল করো, সোডিয়াম প্লাস হয়ে যাচ্ছে যখন ইলেকট্রন দিয়ে দিচ্ছে, ইলেকট্রন কিন্তু মাইনাস, এই জন্য ইলেকট্রনের উপর আমরা মাইনাস দিয়ে দিলাম। বোর্ডটা ক্লিয়ার আছে তো? আচ্ছা, এরপর ক্লোরিন কি করছে, ক্লোরিন এই মাইনাস ইলেকট্রনকে নিয়ে নিল, সোডিয়াম যে ইলেকট্রনটি দিল, হ্যাঁ, ক্লোরিন এই ইলেকট্রন মাইনাস ইলেকট্রনটিকে নিয়ে নিল, নিয়ে ক্লোরিন নিচে হয়ে গেল মাইনাস, যেটা আমরা আলোচনা করেছি একটু আগে। এটাই আমরা এখানে শুধু বিক্রিয়া আকারে দেখাচ্ছি। এখন এই দুজন মিলে যে যৌগটি তৈরি করলো, সেই যৌগটির নাম আমরা কি বললাম, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম এবং ক্লোরিন মিলে তৈরি করলো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম প্লাস ক্লোরিন মিলে তৈরি করলো সোডিয়াম ক্লোরাইড। এখানে পজিটিভ এবং নেগেটিভ ওই যে আয়ন যুক্ত করলে আয়নে পরিণত হয়ে তারা যৌগ গঠন করলো। তখন সোডিয়াম ছিল পজিটিভ, ক্লোরিন ছিল নেগেটিভ, প্লাস মাইনাস দুজন মিলে আকর্ষণ বল কাজ করলো এবং একটি যৌগ তৈরি করলো। তো এইভাবে আমরা কোন মৌলের ইলেকট্রন বিন্যাসকে চিত্র আকারে বা বিক্রিয়া আকারে দেখাতে পারি। এটার উপরে তোমাদের অনেক প্রশ্ন আসে সৃজনশীল প্রশ্নের, এবং এই জায়গাটা অনেকের কাছে একটু জটিল লাগে। তো এইখানে ইলেকট্রন বিন্যাসটা আশা করি এখন তোমরা নিজেরাও বুঝে লিখতে পারবে। যেহেতু আমাদের ক্লাসের সময় আসলে কম, আমি বেশি আলোচনা করে এখানে কাজ নেওয়ার সুযোগ নেই, তো তোমাদের জন্য এই জন্য বাড়ির কাজ কিছু দিয়ে দেব, নিজেরা একটু বাড়িতে চেষ্টা করবে, ফলো করে এটা আমার যে আলোচনাটা ছিল ফলো করে চেষ্টা করবে। তো মূল্যায়নের সামান্য একটু অংশ রেখেছি আমি, সংক্ষিপ্ত মূল্যায়ন। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস কোনটি? তাহলে আমাদেরকে কি করতে হবে, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা জানতে হবে। আমি গত ক্লাসে বলেছিলাম যে আমাদের যে 61 পৃষ্ঠার 1 থেকে 18 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে পরমাণুগুলো এখানে দেওয়া আছে, মৌলগুলো দেওয়া আছে, আমরা একটু এইগুলো মনে রাখার চেষ্টা করব, মুখস্থ করার চেষ্টা করব। এবং এটা যদি আমার কাছে পরিষ্কার থাকে তখন আমরা এদের ইলেকট্রন বিন্যাসটা খুব সহজেই করতে পারবো। এবং এই চার্টটি ফিল আপ করা তোমাদের জন্য আমার আগামী দিনের বাড়ির কাজ থাকবে অবশ্যই, ঠিক আছে? তো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস কোনটি জানতে হলে তোমাকে আগে কি জানতে হবে, পারমাণবিক বিন্যাস, পারমাণবিক সংখ্যা, সরি। তো ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, তাহলে তার ইলেকট্রন বিন্যাস কি হবে, 2 এবং 7। আমরা পরের প্রশ্নে যাই। মৌলিক পদার্থের ধর্ম মূলত কিসের উপর নির্ভর করে? আমরা জেনে এসেছি ইলেকট্রন বিন্যাসের উপর, অর্থাৎ আমাদের উত্তর হবে ইলেকট্রন বিন্যাস। পরমাণু স্থিতিশীল বা নিষ্ক্রিয় অবস্থায় আসতে পারে কখন? দেখো কিভাবে, অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে সে নিষ্ক্রিয় অবস্থায় আসতে পারে, অন্য পরমাণুকে ইলেকট্রন দিয়ে সে দিয়েও নিষ্ক্রিয় অবস্থায় আসতে পারে, অন্য পরমাণুর সাথে ইলেকট্রন ভাগাভাগি করে অথবা দিয়ে নিয়ে দুটো কাজ করে সে ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয়তা অর্জন করতে পারে। তাহলে এর উত্তর হবে কি 1, 2 এবং 3 সবগুলোই, তাই না? এটাও আমি ক্লাসের দলীয় কাজে করাই, আমাদের এখানে সময় কম, আমি তোমাদের জন্য এটাও বাড়ির কাজের জন্য রেখে দিচ্ছি। এখানে ফ্লোরিন এবং হাইড্রোজেন এবং ক্লোরিন এবং ম্যাগনেসিয়ামের যৌগ গঠন রাসায়নিক সংকেতের মাধ্যমে দেখানোর জন্য বলেছিলাম। আমরা একটু আগে সোডিয়াম ক্লোরাইডের রাসায়নিক সংকেত যেভাবে ব্যবহার করেছি, ইলেকট্রন প্লাস মাইনাস ব্যবহার করে, এইভাবে এই দুটো কেউ তোমরা বিন্যস্ত করার চেষ্টা করবে, রাসায়নিক সংকেতের মাধ্যমে দেখানোর চেষ্টা করবে। এটাও তোমাদের বাড়ির কাজ, একটু ভালো করে দেখে নেবে। আমাদের ভিডিওগুলো তো পেজে থাকে, সেখান থেকে বাড়ির কাজগুলো দেখে করার চেষ্টা করবে। আর 61 পৃষ্ঠার যে চার্টগুলো আছে সেগুলো ইলেকট্রন বিন্যাস, এই দুটোই আমি তোমাদের জন্য বাড়ির কাজ দিয়ে দিলাম। আশা করি পারবে সবাই তোমরা। তো এই পর্যন্তই, আজ আর আগাতে পারছি না, আমাদের সময় শেষ। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, সেই কামনায় সবাইকে ধন্যবাদ।